একটা লেসন থেকে বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশনে পরীক্ষা হয় সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এবং একাডেমিতেও এইখান থেকে ফাইনালে যে কোনো প্যাসেজ আসার সম্ভাবনা বেশি থাকবে। এই লেসনটা হচ্ছে ব্রোজেন দাসের যে গল্পটা অন কনকোয়ারিং দ্য ইংলিশ চ্যানেল, এইটা আমরা আজকে এই লেসনটা পড়ার চেষ্টা করবো, যেটা তোমাদের ইউনিট 7 লেসন 1-এ আছে। আমরা দেখার চেষ্টা করবো যে এখান থেকে প্যাসেজ কীভাবে আসবে, অ্যান্সার কীভাবে করতে পারবো, পাশাপাশি অ্যাডমিশনের জার্নিতে আমাদের এই লেসন কোন উপকারে আসবে সেটাও আমরা দেখার চেষ্টা করব। অনেক ভালো ভালো গ্রামারের নিয়ম ইন্টিগ্রেটেড করা আছে এখানে, কিছু ভালো ভোক্যাবস আছে যেগুলোকে আমরা দেখার চেষ্টা করবো আজকে। চলো প্রথমে তার ব্যাপারে একটা ছোট্ট দেয়া আছে, এটার খুব বেশি আমাদের দরকার হবে না। আমরা শুরু করবো হচ্ছে এইখান থেকে, যেটা তিনি তার নিজের একটা আত্মজীবনী লিখেছেন এখানে, আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি। এইটা হচ্ছে গল্পের টাইটেল। কেন কিভাবে কাজ করতেছে এই টাইটেল, এটা আমরা শেষে যে প্রমাণ পাবো। শুরু করি চলো। I could hear very faint voices as if coming from the other side of the world. I could hear, আমরা জানি যে could এর সাথে সবসময় ভার্ব ওয়ান বসে, ঠিক আছে। আমি খুব ফেইন্ট ভয়েসেস শুনতে পাচ্ছিলাম, খুবই তীক্ষ্ণ আওয়াজ শুনতে পাচ্ছিলাম, as if coming from the other side of the world। আমার মনে হচ্ছিল যে পৃথিবীর আরেক প্রান্ত থেকে এটা আসতেছে। The time was about 4 in the morning, that means 4 a.m. সকালবেলা, ভোরবেলা, and the date September 22, 1961, 1961 সালের 22 সেপ্টেম্বর এই ঘটনার কথা তিনি বলতেছেন। ডেট মনে রাখাটা এই গল্পে খুব ইম্পর্টেন্ট, প্যাসেজে খুব ইম্পর্টেন্ট, কারণ এই ডেটগুলোকে আমরা দেখবো বারবার ঘুরে ফিরে আসতেছে। কোথায় কোন ডেট কী কারণে আসবে এটা আমরা আবার শেষে একটু মেলানোর চেষ্টা করব। I was feeling tired and exhausted and was encountering stiff opposition from the strong tide. আমি খুবই এক্সস্টেড ছিলাম এবং টায়ার্ড ছিলাম। টায়ার্ডের আলটিমেট ভার্সন হচ্ছে এক্সস্টেড, মানে শক্তির টায়ার্ড মানে তো ধরো তুমি টায়ার্ড, তুমি কিছু করতে পারবা, ক্লান্ত হয়ে গেছো। এক্সস্টেড মানে তুমি নিঃশ্বসিত, লাইক ইউ কান্ট ডু এনি মোর, জাস্ট এখন তুমি পড়ে যাবে আর কি এই অবস্থায়। অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং স্টিফ অপোজিশন। তাহলে অপোজিশন কথাটা যদি এখানে নাউন হয়, তার আগে যেই অংশটা আছে ভদ্রলোককে আমরা দেখবো হচ্ছে স্টিফ, এখানে বসছে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, মানে খুবই হার্ড অপোজিশন বা খুবই পাওয়ারফুল ডেঞ্জারাস অপোজিশন ছিল। সে কে? ফ্রম স্ট্রং টাইড, শক্তিশালী ঢেউয়ের মোকাবেলা করতেছেন। তার মানে সাঁতরাচ্ছেন, এটা তো আমরা জানি। I looked towards my accompanying motorbike carrying my manager Mohammad Qazi Muhammad Ali, skipper Len Hutchinson and official observer Mr. J.W. Wood. যেহেতু উনি চ্যানেল সাঁতরাচ্ছেন, ওনার গল্পটা এটা নিয়ে, এই চ্যানেল সাঁতরানোর সময় একজন অফিসিয়াল অবজারভার ছিলেন যিনি দেখতেছিলেন, টাইম কিপ করতেছিলেন যে ভদ্রলোক কতটুকু সময় কতটুকু কি করে। তার ক্যাপ্টেন ছিল এই পুরো জার্নির ল্যান্স হ্যাচিনসন, এবং তার যে ম্যানেজার উনি ছিলেন হচ্ছে কাজী মোহাম্মদ আলী। এদেরকে ক্যারি করতেছিল যেই মোটর বাইক, তার মানে এই মোটর বোটটা, বাইক না সরি, মোটর বোটটা হচ্ছে একটা নাউন। এই নাউনের পরে আমরা দেখতেছি ভার্ব ওয়ান আইএনজির একটা খেলা আছে, যেখানেই নাউনের পরে ভার্ব ওয়ান আইএনজি পাবো। মোটর বাইকের অবস্থা কি ক্যারি করতেছিল আমার ম্যানেজার এবং অন্যান্যকে, তার মানে এই ভার্ব ওয়ান আইএনজি ভদ্রলোক এই মুহূর্তে অ্যাডজেটিভের কাজ করতেছে। অ্যাডজেটিভের কাজ করা এই ভদ্রলোক অ্যাডজেটিভ ফ্রেজ হিসাবে পরিগণিত হচ্ছে, এবং এই যে ক্যারিং, শুধু ক্যারিংয়ের জায়গায় যদি দাগ দেয়, এইটা পার্টিসিপল হিসাবে কাজ করতেছে, যেহেতু সে নাউনকে মডিফাই করতেছে অ্যাডজেটিভের কাজে। দে আর অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য কেন্ট শোর। কেন্ট নামে একটা জায়গা ফ্রান্সে, এই কেন্ট শোরের দিকে তারা আমাকে মনোযোগ দেওয়া ছিল যে তুমি দেখো দেখো। অ্যাজ আই লুকড আপ, আমি যখন তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস। খেয়াল করো, তাহলে এই ছোট্ট একটা বাক্য, অ্যাজ যুক্ত আছে, এইখানে একটা ফাইনাইট ভার্ব, এইখানে আরও একটা ফাইনাইট ভার্ব, ছোট্ট একটা বাক্য। এই বাক্যটা এখন কি, যেহেতু আমরা দেখব যে ক্লজ মেকার যুক্ত একটা বাক্য, তখন কি হয়ে যাবে, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়েছে। সো আমাদের যে পুরনো ধারণা যে বাক্য বড় হইলে কমপ্লেক্স আর ছোট হইলে সিম্পল, এই ধারণা থেকে কিন্তু আমাদেরকে বেরোয় আসতে হবে। আই রিয়েলাইজড আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর। আমি বোঝার চেষ্টা করলাম বা বুঝতে পারলাম, অনুধাবন করলাম যে আমি শোরের খুব কাছাকাছি। শোর মানে হচ্ছে তীর, সাগরের যে তীর, চ্যানেল পার করে যে সে আসছে, এই তীরের সে খুব কাছাকাছি চলে আসছে। I asked what the time was and how far I had still to go. বিইউপিতে, তোমরা তো মাত্র একাডেমিকে আসো, এইখান থেকে বিইউপিতে গত 3 বছরে কমপক্ষে 2টা প্রশ্ন আসছে। গত 3 বছরে 2টা প্রশ্ন আসছে। কি কোন কোন জায়গা থেকে আসছে, এই গ্রামারের রুলসটাই তুলে দিছে তারা। এই যে আস্কড ভার্ব টু এর পরে হোয়াট, এই ভদ্রলোক হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ক্লজ মেকার হিসেবে ব্যবহৃত হয়েছে। এইটাকে আমরা এমবেডেড কোশ্চেন বলি, হোয়াট এভার দ্য ইউ নেম ইট। এরপর আমরা দেখবো যে আগে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি বসছে।
কিন্তু আমরা দেখি নর্মালি হোয়াটের পরে কি বসে, মানে অক্সিলারি আগে আসার কথা ছিল কিন্তু আসে নাই। এই নর্মাল বিহেভটাই হচ্ছে আমরা, তোমরা মানে গ্রামারের নিয়মে এটারা হয়তো কি বলে এটারে যে এমবেডেড কোশ্চেন নামে শেখো হোয়াট এভার। সো এইখানে এই ভদ্রলোক ক্লজ মেকার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং পুরোটা একটা ক্লজ। আই আস্কড, তাহলে হোয়াট থাকলে কোন ক্লজ? এটা ছিল একটা প্রশ্ন যে এখানে ওয়াজ দ্য টাইম নাকি দ্য টাইম ওয়াজ এইভাবে বসবে। তাহলে হাউ যখন ব্যবহৃত হচ্ছে একই কথা, আই হ্যাড স্টিল টু গো না হ্যাড আই স্টিল টু গো। তাহলে মূল কথা হচ্ছে আগে সাবজেক্ট আসবে তারপর অক্সিলারি বসবে, এখানেও তাই আছে, আগে সাবজেক্ট তারপর অক্সিলারি। এটা হচ্ছে এক টাইপের প্রশ্ন। এই একটা বাক্য থেকে আবার বিউবিতে প্রশ্ন আসছে যে এই যে দাগ দিলাম ভদ্রলোকলে হোয়াট দ্য টাইম ওয়াজ, এই ভদ্রলোক কোন ক্লজ? এখন আমরা হোয়াট দেখলে আমাদের তো মনে হয় যে হোয়াট হাউ হোয়েন হাওয়ার দেখলেই মনে হয় আমরা দৌড় দিই অ্যাডভার্ব ক্লজের দিকে। না, আই আস্কড, আমি কি আস্ক করেছিলাম? এইটা আস্ক করেছিলাম। এই ভদ্রলোক ভার্বের অবজেক্ট হিসাবে আবার কাজ করতেছে। যেহেতু সে ভার্বের অবজেক্ট, দ্যাট মিনস সে নাউন। যেহেতু তার মধ্যে একটা ক্লজ মেকার আছে, দ্যাটস ওয়াই ফাইনাইট ভার্ব আছে, দ্যাটস ওয়াই এটা একটা ক্লজ। কোন ধরনের ক্লজ? নাউন ক্লজ। এই হাউ দিয়ে শুরু বাক্যটাও নাউন ক্লজ, কারণ এই আস্কের অবজেক্ট হিসেবেই এই ভদ্রলোকও বসছে। হ্যাঁ, এই ভদ্রলোক আস্কের অবজেক্ট হিসেবে বসছে। সো দেখো গ্রামারের এত সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম লুকে আছে কোথায়? আমরা দেখবো যে প্যাসেজের মধ্যেই। এগুলো যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে আমাদের অ্যাডমিশন আর এত প্যারা খাইতে হয় না। দে টোল্ড মি ইফ আই পুট, তারা আমাকে বলল আমি যদি আমার লাস্ট আউন্স অফ এনার্জি ঢেলে দেই ইনটু মাই সুইমিং, আমার সুইমিংয়ের মধ্যে মানে সাঁতরাইতে, আই উড সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। তাইলে আমরা এখানে একটা নিয়ম পাই, সেটা হচ্ছে ইফ যুক্ত বাক্য যখন হয় ভাইয়া, ইফ যুক্ত বাক্যে আমরা জানি যে এক পাশে যদি বাই এনি চান্স এই উড প্লাস ভার্ব ওয়ান বসে, অন্য পাশটা ভার্ব টু হইতে বাধ্য। তার মানে এই পুট এখানে আমরা দেখবো কি হিসাবে বসছে, এই ভদ্রলোক এখানে বসছে হচ্ছে ভার্ব টু হিসাবে, কারণ তারপরে উড প্লাস ভার্ব ওয়ান আছে। আমি নিউ ওয়ার্ল্ড রেকর্ড সেট করতে পারতাম যদি আমি আমার এনার্জি সবটুকু আমার ছাতার মধ্যে ঢেলে দিই। ফ্রান্স টু ইংল্যান্ডের সুইমিংয়ের ক্ষেত্রে দিস ইলেকট্রিফাইড মি। ইলেকট্রিফাইড মানে হচ্ছে ইলেকট্রিসিটি, মানে তো আমরা বুঝি আমাদেরকে যখন গায়ে যদি কোনো দিন বাই এনি চান্স ইলেকট্রিসিটি লাগে আমাদের অবস্থা কী হবে? আমরা শক খাবো। শক খাইলে কি হয়? বডি জার্ক করে ওঠে, লাফায় ওঠে, মানে উজ্জীবিত হই আমরা। এই অর্থে যে দিস এনকারেজড মি, এটা আমাকে সাঁতরানোর জন্য এনকারেজ করলো যে আমার এখন জোরে সাঁতরাইতে হবে। দ্য গোল for which I have been striving for past 4 years could be mine. The aim which guided me to swim the channel 6 times, each time risking my life and reputation was so close. Grammar, one of the most interesting মানে ট্রিক্স অথবা যাই বলো নিয়ম ইন্টিগ্রেটেড করা হয়েছে এই একটা লাইনে এবং তারপরে এই আরেকটা লাইনে পরের প্যাসেজে। আসো একটু ভাঙি, এইটুকুর পরে আমি তোমাদের জন্য সহজ করে দিব, আমি তখন জাস্ট প্যাসেজ পড়াবো। আসো কি বলছে খেয়াল করো, আমি যেইটুকু মানে যেই মার্ক কালিতে দিব, দ্য গোল, হ্যাঁ দ্য গোল, আচ্ছা এইটুকু, দ্য গোল কুড বি মাইন। আরেকবার দেখে, দ্য গোল কুড বি মাইন, বাক্য হয়ে গেছে না? সিমিলারলি খেয়াল করো, দ্য এইম ওয়াজ ক্লোজ, বাক্য হয়ে গেছে না? দ্য এইম ওয়াজ ক্লোজ, বাক্য হয়ে গেছে না? এই দুইটা নীল এবং সবুজ, দ্য গোল কুড বি মাইন, দ্য এইম ওয়াজ ক্লোজ, বাক্য হয়ে গেছে না? তাহলে মাঝখানের যে অংশ দ্য গোল, এইটা কোন কালিতে ব্যবহার করবো? লাল কালিতে ব্যবহার করি। হুইচ আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর পাস্ট 4 years, এইটা একটা ভদ্রলোক। আরেকটা হচ্ছে এই হুইচ থেকে, হুইচ গডেড মি টু সুইম দ্য চ্যানেল 6 times, ইচ টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন। এই দুইটা আলাদা তো ক্লজ ফর শিওর, বুঝতেছি। গোলের পরে একটা ক্লজ, এইমের পরে একটা ক্লজ, জাস্ট মাথায় রাখো, কারণ ক্লজ বাদ দিলেও তো বাক্য হয়। মাথায় রাখো প্রিন্সিপাল ক্লজ আলাদা করে আছে। আবার একটা কাজ করি, দ্য থট ওয়াজ ডিস্টার্বিং মি, বাক্য হয়ে গেছে না ভাইয়া? এইটুকু লাল দাগে। তাহলে মাঝখানে আরও একটা ক্লজ বের হচ্ছে, ক্লজ মেকার দ্যাট আই হ্যাড ওয়ান সেকেন্ড ফেল মাই কান্ট্রি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স, এইটুকু হচ্ছে আরেকটা ক্লজ। এখন ঝামেলা হচ্ছে এই থটের পরের যে ক্লজ আর এইমের আর গোলের পরের যে ক্লজ তারা কি একই রকম? না। তোমরা কি অ্যান্সার করতে পারবে যে এটা কোন ক্লজ হিসাবে বসছে? এইম হুইচ আই গট, দ্য এইম হুইচ গডেড মি, এটা কি এইমকে মডিফাই করছে বা কিছু? বা এখানে থটকে কি থট দ্যাট ওয়ান্স এগেন আই হ্যাড ফেল মাই কান্ট্রি, এটাও কি মডিফাই করছে? দুইটাই কি অ্যাডজেক্টিভ ক্লজ হবে? হবে না। একটু সহজে বুঝাই, যেহেতু মানে রিভিশন ক্লাস, তোমরা এত প্যারা নিবা না আমি জানি, আর পরে হয়তো আরও ডিটেলসে বুঝাবো। নর্মালি খেয়াল করে যে দ্য নিউজ, এইটুকু
দুইটা বাক্যে দেখো একই রকম, দ্য নিউজ ওয়াজ রং, দ্য নিউজ ওয়াজ রং, মানে আমি সংক্ষেপে বুঝাই, এই দুইটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করছে, রাইট? আমি যদি দুইটা বাক্যের মাঝখান থেকে এই কথাগুলোকে উঠায়ও নেই, তাও দেখো বাক্য ঠিক আছে, দ্য নিউজ ওয়াজ রং, দ্য নিউজ ওয়াজ রং। তাহলে মাঝখানে যখন এরা ঢুকতেছে তখন দুইটা জিনিস দাঁড়াচ্ছে, এই অংশটা, এই যে দ্যাট হি গেভ মি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই দ্যাট হি ডাইড, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু ফাংশন কি? ফাংশনটা আলাদা। খেয়াল করো, দ্য নিউজ দ্যাট হি গেভ মি ওয়াজ রং, কোন নিউজ বলে নাই এখানে। নর্মালি সে আমাকে একটা নিউজ দিছে, কি নিউজ দিছে আমরা জানি না, কিন্তু এইখানে দ্য নিউজ দ্যাট হি ডাইড, সে মারা গেছে, তার মানে এইটাই তো নিউজটা। আমি একদম সংক্ষেপে বুঝাচ্ছি, বেশি ডিপে যাবো না আমি এটাতে। দ্য নিউজ দ্যাট হি ডাইড, এটাই তো একটা সংবাদ, তাই না? খেয়াল করো, বুঝবাই পাবে। আমি যদি নিউজ এখানে মুছে দেই, দ্যাট হি ডাইড ওয়াজ রং, বাক্য ঠিক হয়ে গেছে না? সে যে মারা গেছে এটা মিথ্যা কথা, বাক্য হয়ে গেছে তো। এই সে মারা গেছে এটা কি? এইটাই নিউজ। তার মানে যাহাই নিউজ তাহাই উল্লেখ করা আছে, এই ভদ্রলোক হচ্ছে একটা নাউন ক্লজ, কারণ এটা অ্যাপোজিটিভ হিসাবে বসছে। যাহাই নিউজ মানে যাহাই নিউজ তাহাই সে মারা গেছে, ভালো করে বুঝো। তাহলে এই হচ্ছে নাউন ক্লজ। কিন্তু এইখানে আমি যদি মুছে দেই, বাক্য অর্থ হয়েছে দ্যাট হি গেভ মি ওয়াজ রং, সে আমাকে যেটা দিছে সেটা নিতে, কি দিছে সে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তার মানে এইটা নিউজ নিজে না, বরং এই নিউজ, এটা নাউন, এখানেও তো নাউন, এই নাউনকে এই দ্যাট হি গেভ মিটা মডিফাই করছে। মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু নিজেই বসছেন, এটা নাউনের পরিবর্তেই বসছে, এটা পজিটিভ, এটা নাউন ক্লজ। এটা যেহেতু নিজেই বসছে, মানে এটা যেহেতু নাউনকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝার উপায়টাকে একদম সহজে বলি। বোঝার উপায়টা হচ্ছে, আমরা যদি কখনো দেখি, সিদ্ধান্ত নেই এবার চলো, আমরা যদি কখনো দেখি, যদি কখনো আমরা এরকম পাই, এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। নিউজ, আইডিয়া লিখে রাখো যদি তোমাদের প্রয়োজন হয়, গোল, থট বা থট, তারপর হচ্ছে ড্রিম, আর কি হইতে পারে, হোপ। ধরো এই কয়েকটা, আরও হইতে পারে, নিউজ, আইডিয়া, গোল, থট, ড্রিম, এইম, মানে যাহাই ড্রিম তাহাই এইম। আরও দেখি যে কটা মাথায় এসে দিচ্ছি তোমাদেরকে, এইম, তারপরে হচ্ছে আইডিয়া, এইম, প্ল্যান, ঠিক আছে? এই ধরনের যত জিনিস আছে, যদি হুবহু এরাই বাক্যে বসে, আমি আবার উদাহরণ দিচ্ছি দু একটা, যে নিউজ সে মারা গেছে, আইডিয়া আমরা একটা বাড়ি করব, গোল আমি বিশ্বকাপ জিতবো বা আমি রেজাল্ট A+ পাবো, থট আমি মানে ওই জিনিসটা করব, এই ধরনের কোনো জিনিস যদি ডিরেক্ট উল্লেখ থাকে তাহলে সেটা নাউন ক্লজ হবে। কারণ যাহাই ড্রিম তাহাই A+ পাওয়া, যাহাই থট তাহাই ঘুরতে যাওয়া, যাহাই নিউজ তাহাই সে মারা গেছে। কিন্তু যদি এই শব্দগুলোর পরে এই নাউনগুলোকে রিপ্রেজেন্ট করার মতো, মডিফাই করার মতো কেউ থাকে, রিপ্রেজেন্ট না, নিউজ যেটা সে আমাকে দিছিল, কোন নিউজ বলে নাই তো, সে মারা গেছে, সে ঘুরতে যাবে, সে বিয়ে করবে, কিছুই বলে নাই। আইডিয়া যেটা আমি তোমাকে দিছিলাম, কোন আইডিয়া বলছি? বলি নাই। গোল যেটা আমি অ্যাচিভ করতে চাই, কোনটা গোল বলছি? বলি নাই। থট যেটা আমি ওই দিন রাত্রে ভাবছিলাম, কোনটা আমি বলছি? তাইলে এরা মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ হবে। এবার উদাহরণটাকে আমরা অ্যাপ্লাই করি, চলো সরাসরি। এখানে কি লিখতে হবে আমাকে? সরাসরি বসলে নাউন, দাও লিখে দিই, পরে আবার বলবা যে বুঝি নাই। সরাসরি বসলে নাউন, আর না বসলে অ্যাডজেক্টিভ। ওকে, আসো এবার উদাহরণ দেখো। দ্য থট দ্যাট আই হ্যাড ওয়ান সেকেন্ড ফেল মাই কান্ট্রি ফ্যান্স আর ডিস্টার্বিং মি, থটটা আমাকে ডিস্টার্ব করতেছিল। কোন থট? বলে দিছে না যে আমি আমার ফ্রেন্ডদেরকে আমার ফ্রেন্ড, দেশ এবং ফ্যানদেরকে ফেল করছি। তাহলে এইটাই তো তার চিন্তা ছিল। আমি যদি এখানে থট মুছেও দেই, ধরো এই থট নাই, তাও তো বাক্য হয়ে গেছে। দ্যাট ওয়ান সেকেন্ড আমি আমার ফ্রেন্ডদের, ফ্যামিলিকে এবং দেশকে মানে ফেল করছি, এটা আমাকে ডিস্টার্ব করতেছিল। তাহলে এই ভদ্রলোক যেহেতু থটকে ডিরেক্ট রিপ্রেজেন্ট করে, থটই এইটা, এই হচ্ছে মাঝখানে নীল অংশটা হচ্ছে একটা নাউন ক্লজ। এইটুকু যারা বুঝবা তাদের অ্যাডমিশনের জার্নি অনেক সহজ হয়ে যাবে, তার মানে তোমার ডেপথ ভালো। এইবার আসো, দ্য গোল যেইটার জন্য আমি অনেক দিন চেষ্টা করছি, 4 বছর। দ্য এইম যেইটা আমারে পুশ করছে সুইম করতে, কোন এইম, কোন গোল বলছে? মানে আমরা এখন জানি যে তার গোলটা ছিল যে সে চ্যানেল জিতবে, বাট এখানে কি সে বলছে যে গোল আমি চ্যানেল জিততে চাই, এইম আমি রেকর্ড করতে চাই, এটা বলছে? বলে নাই। অ্যাকচুয়ালি তার গোল এটা ছিল না, তার গোল ছিল একটা ব্রিটিশ মেয়ের বিয়ে করা, যদিও সে সেটা করছে, মানে এই জন্য আমি বলতেছি ওইটাও তো তার গোল হতে পারতো, যে আমি মানে চ্যানেল পাড়ি দিয়ে জিতে আমার শ্বশুরে বলবো যে
আমি তো আপনার দেশের চ্যানেল পাড়ি দিছি, এখন আপনার মেয়েরা আমার কাছে বিয়ে দেন, হইতে পারতো তো এটা। সো সে বলে নাই কোন গোল, সে বলে নাই কোন এইম। দ্যাটস ওয়াই এই দুইটা নর্মালি মডিফাই করছে নাউনটাকে, গোলকে এবং এইমকে। এরাও দুইজনই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যদিও এখানে ফর থেকে টান দিলে হিসাব আলাদা আছে, ওটা অবজেক্ট হিসাবে নাউন হইতে পারে, সেদিকে আমি যাচ্ছি না। আমি জাস্ট এইটা ভালো করে বুঝাচ্ছি, তোমরা বুঝছো কিনা রিপ্লেস করাটা। তাহলে যখন থট, আইডিয়া, প্ল্যান, গোল, এইম ডিরেক্ট বসবে, যাহাই থট তাহাই হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে আমি হারাইছি, আবার ভালো তাদেরকে পরাজিত করছি, এটা নাউন ক্লজ। এইম, গোল, বলে নাই কোন এইম কোন গোল, বলে নাই সে রেকর্ড করতে চায়, বলে নাই সে চ্যানেল জিততে চায়, বলে নাই সে বিয়ে করতে চায়, নর্মালি বসে যেটা আমার ঘুমাইতে দেয় না, যেটা আমার পুশ করে, কোনটা বলে নাই তো, তার মানে সেটা নাউনকে মডিফাই করতেছে, তার ব্যাপারে অবস্থাটা বোঝাচ্ছে। গোলের অবস্থা কি, যেটা আমার ঘুমাইতে দেয় না। এইমের অবস্থা কি, যার জন্য আমি 4 বছর ধরে দৌড়াচ্ছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আসো, এটুকু বোঝা শেষ, তার মানে হচ্ছে তুমি গ্রামার ভালো বোঝো। এখন আসো এবার গল্প শেষ করি। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বিচিং ওয়াটার, উইন্ডস অ্যান্ড ওয়েভস অ্যান্ড টাইডস ডাজ নট মেক থিংস। তোমরা না ইয়াতে একটা ইয়া পড়ছো যে একটা কমা, দুইটা কমা, শেষে আবার অ্যান্ড যদি যুক্ত হয়, এরা সবাই মিলে একটা এরকম কয়েকটা যদি থাকে, তাইলে সাবজেক্টটা প্লুরাল হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে এতগুলো প্লুরাল সাবজেক্টের পরে ডাজ নট ভার্ব সিঙ্গুলার কেমনে বসলো রে ভাই? এখানে যদি সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে ভার্ব কেমনে সিঙ্গুলার বসলো? ভার্ব তো সিঙ্গুলার প্লুরাল বসার কথা। খেলা এইখানেই যে এরা মুখ্য উদ্দেশ্য না আমার বাক্যে, আমি যদি এটুকু কেটেও দেই, তাও আমি দেখব এই যে চ্যানেল বেচারা, এই হচ্ছে সাবজেক্ট। তাহলে চ্যানেল যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, এর সাথে যে ভার্বটা বসছে সিঙ্গুলার, সো সাবজেক্ট ধরাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে চ্যানেল তার এই 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 জিনিস, স্ট্রং টাইড, কোল্ড বিটিং ওয়াটার, খুবই ঠান্ডা পানি, মানে স্ট্রং উইন্ড, বাতাস অনেক বেশি, সাঁতরানো যায় না, এই সব মিলায়া ডাজ নট মেক থিংস ইজিয়ার, কোনো জিনিসকে সহজ করে দেয় না, ঠিক আছে? দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, যেই প্রেডিক্ট করা যায় না এমন ওয়েদার, সরি আনপ্রেডিক্টেবল অ্যাডজেক্টিভ বসছে, ওয়েদার নাউন, চেঞ্জেস ফর দ্য ওয়ার্স আফটার এ সুইমার জাম্পস ইন, যখন একজন সুইমার জাম্প ইন করে, ঝাঁপ দেয়, তারপরেই খেলাটা আরও কঠিন হয়ে যায়। সরি, দাগায় রাখো, এখানে জাম্পস ইন বসে, হ্যাঁ, ঝাঁপ দেয় অর্থে। ইট ইজ নেভার টু মাই নলেজ চেঞ্জড ফর বেটার টু এনিওয়ান ইয়েট, কারোর জন্য এটা ভালো হয় নাই কোনো দিনের, সবসময় খারাপই থাকে বা কঠিনই হয় এই যাত্রা। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা, স্ট্যামিনা মানে শক্তি, এর বাইরে আমরা অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, শুধু শক্তি থাকা, লং ডিস্টেন্স সুইমিং করার প্র্যাকটিস থাকলেই হবে না। ওয়ান মাস্ট হ্যাভ গ্রিট, কারো মানে যে চ্যানেল জিততে চায় তার গ্রিট লাগবে, ডিটারমিনেশন লাগবে, কারেজ লাগবে টু সাবডু দ্য চ্যানেল, এই চ্যানেলকে সাবডু করা, পরাজিত করার জন্য সাহস, শক্তি, তীক্ষ্ণতা এবং ডিটারমিনেশন মানে প্রতিজ্ঞা, এগুলো লাগবে, নাইলে হবে না, মানসিক শক্তিটা বেশি লাগবে। সো এখান থেকে তোমাদের একাডেমিকে প্রশ্ন আসতে পারে যে এইটার বাইরে, স্ট্যামিনার বাইরে কী কী লাগে, বা চ্যানেল জিততে গেলে কী কী লাগে, এই শর্ট কোশ্চেন এখান থেকে অ্যান্সার করবা। আর অ্যাডমিশনে ডিরেক্ট এই 3টা ওয়ার্ডের যে কোনো একটার উঠায় দিবে, ডিরেক্ট ফর্ম ফিল আপ মানে করতে বলবে, গ্যাপ ফিলিং দিতে বলবে। সেম জিনিস বিইউপি বা ঢাবি এই স্টাইলের প্রশ্ন করে। Whether and ill luck have conspired and joined hands many a time to defeat the channel swimmers, চ্যানেল সুইমারদেরকে পরাজিত করার জন্য ওয়েদার এবং ব্যাড লাক হাতে হাত রেখে আগায়। They had defeated me no less than 5 times. জিএসটিতে 2023-এ একটা প্রশ্ন আসছিল যে টাইমসের আগে লেস বসছে না ডিফিটেডের আগে কি বসছে, তো এটা বই থেকে আসছিল, ঠিক আছে? খেয়াল রাখো। দ্য মর্নিং ওয়াজ 9 সেপ্টেম্বর 1961, দ্য ফাইনাল শট। দেখো আমরা একটু আগে গল্প পড়তেছিলাম তখন আমরা ছিলাম সম্ভবত 22, এই যে এইখানে দেখো 22শে সেপ্টেম্বরে, কিন্তু এইখানে আবার হঠাৎ করে 9 সেপ্টেম্বর চলে আসলো কেন? কারণ এটা আগে ফিরছে ঘটনা বলার জন্য। আফটার ফিনিশিং মাই সুইম আই হ্যাড গন টু বেড, আমি বিছনায় চলে গেলাম আমার সুইম শেষ করার পরে। দ্য বিবিসি টিভি ক্যামেরাম্যান ফিল্ম মি ইন মাই বেড, তখন যেহেতু ফেসবুক ছিল না, চাইলে একটা ছবি তুলে ইনস্টাতে বা ফেসবুকে দেওয়ার ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন বিবিসি থেকে লোকজন এসে তাকে সাক্ষাৎকার নিছে, যে ইন্ডিয়া থেকে, তৎকালীন ইন্ডিয়া আর কি, বাংলাদেশ থেকে একজন লোক আসছে, কে কী করতেছে সে এই সেই। অলদো ভেরি টায়ার্ড, যদি আমি খুব টায়ার্ড ছিলাম, সুইমিং ফর 11 hours and 48 minutes, 11 ঘন্টা 48 মিনিট সাঁতরাইছো, দুনিয়ার তো রেকর্ড ভেঙে দিচ্ছে সব কিছু। তারপর আই কুড নট ফল স্লিপ, আমি ঘুমাতে পারতেছিলাম না। কারণ কি? ওই যেই চিন্তা যে আমি আমার দেশে, জাতিরে, ফ্রেন্ডদেরকে, ফ্যান্সকে আবার পরাজিত করছি, মানে পরাজিত না, মানে কি অর্থ দিছে, ফেইল্ড, আমি মানে তাদেরকে গর্ববোধ করাইতে পারি নাই,
মানে হতাশ করছি, এটা আমাকে ডিস্টার্ব করতেছিল, তাহলে এটা নাউন ক্লজ। আফটার অনলি 4 hours স্লিপ দ্য ফলোয়িং নাইট আই ডিসাইডেড টু ট্রাই অ্যাগেন। রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী ডিসাইডেডের সাথে সবসময় 2 + verb 1 বসে, অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায়। ডিসাইড টু ট্রাই অ্যাগেন ফর দ্য 6th টাইম। তার মানে এই যে ভদ্রলোক 22 তারিখে সাঁতরাইছে না, যে ঘটনা সে প্রথম মানে শেষ থেকে সে শুরু করছে, এর মাত্র কয়দিন আগে 9 তারিখ, মানে 10-12 দিন আগে সে অলরেডি একবার সাঁতরাইছে। মানুষ সিজনে একবারই সাঁতরাইতে পারতো তখন, মানে এত স্ট্যামিনা, 11 ঘন্টা সাঁতরাইতে পারতো, শরীরে কিছু থাকে না। কিন্তু এই ভদ্রলোক আবার চ্যালেঞ্জ নিছে। দ্য টেন্টেটিভ ডেট, টেন্টেটিভ মানে অ্যাপ্রক্সিমেট ডেট, হ্যাঁ, সেপ্টেম্বর 2020-কে আমি সিলেক্ট করলাম যে সেপ্টেম্বর 20 তারিখে আমি শুরু করবো। ওয়ান দ্যাট ডে আই টুক আ ফেরি টু খালাইস, ফেরি নিয়ে এসে খালাইসে চলে গেল, একটা জায়গার নাম। আই গেট সি সিক, সি সিক মানে হচ্ছে সমুদ্রে মানুষের দেখবা যারা সমুদ্রে যাওয়ার অভিজ্ঞতা আছে, অতিরিক্ত ঝাঁকির ফলে, যেহেতু জাহাজ দোলে অল টাইম, এটার ফলে মানে আমাদের সি সিকনেস হয়, মোশন সিকনেস বলি আমরা এটাকে সাধারণত, যে তখন ব্রেন ঘুরায়, মানুষ বমি করে। এটা বাসে অনেকের হয়, গাড়িতে অনেকের হয়, যে অল টাইম দুলতে থাকলে বমি আসে। সি সিকনেস হয় ফেরিতে, ফেরি যেমন জুলে। অলসো ডিউরিং সুইমিংয়ের সময় যদি ব্রেকার্স অ্যান্ড ওয়েভ থাকে, যদি খুব শক্তিশালী ঢেউ আসে, যেহেতু তোমার এই সমুদ্র উল্টায় পাল্টাবে, আমি সমুদ্রে আমার দোল খাওয়ার অভিজ্ঞতা আছে, মানে সাঁতরাইতে যে গাধামি করে আমি লাফ দিছিলাম একটু সাঁতরাইতে, এবং টের পাইছি যে সমুদ্র কত শক্তিশালী। সো আই নো দিস সিকনেস ওয়াজ the main cause of my failure to set a new world record on September 9-10 or even 1960. এই যে সেপ্টেম্বর 9 যে সে 11 ঘন্টা 48 মিনিট সাঁতরে রেকর্ড করতে পারে নাই, কিংবা তার আগের বছর 4 বছর ধরে তো সে টানা করতেছে, এটার কারণ ছিল সি সিকনেস। দ্য নাইট রেস্ট অ্যাট ক্যাপ গ্রিজনেস নামে হোটেলে সে নাইট রেস্ট নিয়েছিল, এবং সেটা খুব ইমেন্স গুড, ইমেন্স মানে এক্সট্রিম, হ্যাঁ, একদম পারা জিনিসের অর্থ লিখতেছি না আমি, বাট বাকিগুলো যদি যার যার প্রবলেম হয় দেখে নেবে। এক্সট্রিম একটা হেল্প তাকে করছে। আই ফেল্ট অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, দেখ দাও, এটা একটা ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে সে আসমানের উপর উঠে যায় নাই, সে খুব ভালো ফিল করছে, টু ফিল গুড, টু ফিল ইমেন্স গুড, সো ফিল ভেরি জলি, এই ধরনের। দ্য ওয়েদার অন September 21 ওয়াজ নিয়ার পারফেক্ট, আই জাম্পড ইন টু দ্য ওয়াটার আফটার 12 days অফ মাই 5th সুইম, আর রেকর্ড ইটসেলফ। মাত্র 12 দিনের মাথায় যে আমি ঝাঁপ দিছি, এইটা নিজেই তখন একটা রেকর্ড, যে এত কম সময়ে কেউ দ্বিতীয়বার সাঁতরানোর জন্য রেডি হয় নাই। After saying little prayer and asking God to give me good weather all through and to crown me with success, আমি ঝাঁপ দিলাম কখন? যখন আমি একটু প্রেয়ার করলাম যে আমাকে যেন ঈশ্বর হেল্প করেন পুরো জার্নিতে এবং আমার জন্য সহজ করে দেন। এটার পর nearly the whole Cape Grace village had turned out to wish me luck to see me enter the water sixth time. দ্বিতীয়বারের মতো, ষষ্ঠবারের মতো আমাকে ঝাঁপ দিতে দেখতে আসার জন্য পুরো কেপ গ্রিজনেস ভিলেজ চলে আসছিল, মানে তাকে উইশ করতে আসছে গুড লাক। প্লাঞ্জ অ্যান্ড আফটার, প্লাঞ্জ মানে ঝাঁপ দেয়া, প্লাঞ্জ শব্দের অর্থ কি? ঝাঁপ দেয়া। জাম্প ইন, জাম্পের সাথে আমরা ইন ব্যবহার করবো বলছি ম্যাক্সিমাম। জাম্প ইন। ওয়ান্স ইন ওয়াটার ইউ গেট অবলিভিয়াস অফ টাইম। বিউপি থেকে ডিরেক্ট প্রশ্ন আসছে, এই টাইম, ডিরেকশন আর হচ্ছে একটা ওয়ার্ড তুলে দিছে, এই তিনটার মধ্যে যেটা নাই ওইটাই অ্যান্সার, ঠিক আছে? বলো কি করবা? এই জন্য পড়তে হয় আর কি ফার্স্ট রূপে। অবলিভিয়াস হয়ে যায়, অবলিভিয়াস মানে ভুলে যাওয়া, এটা খুব সুন্দর ওয়ার্ড, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ওয়ার্ড। ফরগেটফুল, হ্যাঁ, এটাই মানুষের নিয়তি যে মানুষ ভুলে যায়, ভুলে যাবে। আদম আলাইহিস সালামের একটা হাদিস আছে, ওনার হায়াত কিছুটা উনি দান করে দিয়েছিলেন তার এক সন্তানকে, মানে সম্ভবত ইউসুফ আলাইসাল্লামকে, যদি আমার, অথবা শীষ আলাইসাল্লাম, যদি ভুল না করি আর কি, ভুল হইলে হাদিস আমি ঠিক করে নিব না পরে, বাট এনিওয়ে। তো 60 বছর না 40 বছর উনি দিয়ে দিয়েছিলেন, 1000 বছর বাঁচার কথা। তো 960 বছর পরে যখন আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসছে যে চলেন এখন তো যাইতে হবে, বলছে আমার তারও বাঁচার সময় আছে। বলছে কেন? আল্লাহ মতো 1000 বছর দিয়েছে আমি জানি। বলছে আচ্ছা ঠিক আছে যাই। তো এবার আদম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ তখন এটা হাদিসে কুদসি আর কি, তখন আল্লাহ বলছেন যে বনি আদমকে আমি এটা দিয়ে দিলাম যে বনি আদম ভুল করবে, ভুলে যাবে, এটাই যেহেতু আমাদের আদি পিতা ভুল করছে, সেইটা এটা বনি আদমের বৈশিষ্ট্য, মানে মানুষের একটা বৈশিষ্ট্য। তো এই যে মানুষ অবলিভিয়াস হয়, ফরগেটফুল হয়, মানুষ ভুলে যায়, এটাই মানুষের বৈশিষ্ট্য। সো পড়াশোনার ক্ষেত্রে এটা মোটিভেশন হিসাবে নাও যে আমি ভুলে যাচ্ছি, মানে ইটস নট এ প্রবলেম। আমি সুস্থ হিউম্যান বিং যে আমি পড়াশোনা ভুলে যাই, অসুস্থ যে সে বলে না। আমি সুস্থ, তাহলে আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। লাইফের অনেক কিছুই এইভাবে আস্তে আস্তে ভুলে যাইতে হয়, শুধু সফলতার সামনে এটাকে মনে রাখে আগাইতে হয়, এটা মেসেজ। আসো, সো যখন তুমি পানিতে ঝাঁপ দিবা, তুমি ভুলে যাবা টাইম কি, ডিস্টেন্স কি, ডিরেকশন কি, সময় কতটুক গেছে,
কোন দিকে যাচ্ছ, সামনে বামে পিছনে সবই তো পানি, ডানে যাইতেছো না বামে যাইতেছো তুমি বুঝবা না, হ্যাঁ। আর একটা হচ্ছে ডিস্টেন্স, কতটুকু দৌড়াইছো, মানে কতটুকু সাঁতরাইছো। অনেক সময় দেখবা যে নদীতে মনে হয় কাছে কিন্তু যাচ্ছে অনন্তকাল ধরে, নৌকা জাহাজ আর যাই আছে। The only thought which kept me worried was I must make it there and I must get good weather all the way. একটা জিনিস আমার মাথায় ঘুরতেছিল যে আমাকে এটা করতে হবে এবং পুরো রাস্তায় পুরো জার্নিতে আমাকে গুড ওয়েদার পাইতে হবে, এটা তার মাথায় ঘুরতেছিল। The second half of the swim is always very difficult. সবসময় এটা very difficult. And even little waves develop, it saps the ebbing energy. যদি হালকা একটু ওয়েভও ডেভেলপ হয়, মানে হঠাৎ জোয়ার ভাটার খেলা আছে তো একটা, ওইটা হইলে আমাদের উইথ সেপস মানে হচ্ছে ওই যে কাপড় টিপি না আমরা এমনি স্কুইজ করি যে, মানে জটটুক আছে দেখবা আম্মু যখন কাঁথা টাথা ধোয় সবার বাসায় মায়ে ছিল ফেলে একদম করে, ঠিক আছে, ওই রকম সেপস এইবিং এনার্জি, জটটুকু নিঃশেষিত শক্তি আছে পুরোটা কেড়ে নেয়। এই দিস ইজ ব্রোজেন ব্রো, এইখানে যে তার টিম, হ্যাঁ, একটা জাহাজ সামনে সামনে যায় যাতে করে মানে কোন দিকে যাচ্ছে সেটা বোঝানো যায়, এই দিক দিয়ে সাঁতরা মামা, এদিকে যাইস না, ওইদিকে দূরে, এদিকে পানি ভালো আছে, এদিক দিয়ে আয়, হ্যাঁ, এরকম করে ডিরেকশন দেয়। তো আসো, taking a lesson from my previous swims, I kept my speed at steady pace. আমি আমার আগের লেসনগুলো থেকে শিক্ষা নিয়ে আমি কি করছি, একটা স্টেডি পেস, একটা শান্ত গতি রাখছি, শুরুতেই লাফাই নেই আমি। For I knew I would need every ounce of my energy toward the close. শেষের দিকে আমার এনার্জি বেশি দরকার হবে, জোরে সাঁতরাইতে হবে, এইটা ভেবে আমি শুরুর দিকে ঝাপাঝাপি কম করছি, আস্তে আস্তে স্লোলি আগাইছি, হ্যাঁ। I felt hungry and famished and shouted for my manager. একটা সময় যে আমি খুব হাংরি হইলাম, খিদা লাগছে, ফ্যামিস্ট মানে হচ্ছে খিদায় মরে যাচ্ছি, মাঝে মাঝে মনে হয় না যে খিদায় জান বের হয়ে যাচ্ছে, ক্লাসের পরে আগে এরকম মনে হয়তো স্কুলের পরে, এবং আমি shouted for my manager. In reply, I was told that if I could not afford to waste 10 minutes on having the feed, খাইতে যে আমি 10 মিনিট নষ্ট করতে পারবো না, এটা আমাকে বলা হলো, কারণ if I have to break the record, I must swim with all my might. দুই পাশেই যদি আমাকে রেকর্ড ভাঙতে, মানে একবার যাওয়া একবার আসা, তো দুই পাশে রেকর্ড ভাঙতে গেলে আমাকে এখন আমার সর্বোচ্চ দিয়ে আগাইতে হবে, খাওয়ার টাইম নেই। আচ্ছা, খাবে কেমনে? সারাক্ষণ তো আর 11 ঘন্টা তার মানুষ একটানে সাঁতরাইতে পারে না, সে যতটুক সাঁতরাবে ততটুক টাইম কাউন্ট হবে, ততটুক। ফুটবলে দেখো না যে এক্সট্রা টাইম দেয়, কারণ কি 90 মিনিট আসলে সবাই খেলে নাই, 5 মিনিট মারামারি করছে, বল অফসাইড হয়েছে, এগুলো নিয়ে গুতাগুতি করছে, সো এক্সট্রা টাইমটা দেওয়া হয়, যতক্ষণ তুমি সাঁতরাবা ততক্ষণ টাইম। সো 11 ঘন্টা সাঁতরাইছে মানে সে অ্যাকচুয়ালি 13 ঘন্টাও সাঁতরাইতে পারে, মাঝখানে 2 ঘন্টা ব্রেকে ছিল, এটা হইতে পারে। কিন্তু I refused, আমার অবস্থা খারাপ ছিল, and I am sorry for it now. এখন আমার আফসোস হয়, কেন? For if I had gone on, আমি যদি পুরোটা সাঁতরাইতাম, আবারও ইফ পাইছি, চেষ্টা করবো দেখার জন্য গ্রামারের নিয়ম ফলো করছেন কিনা। হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়েছেন, তার মানে পরে উড কুড মাইট হ্যাভ ভার্ব থ্রি থাকতে হবে। ভেরি গুড, উনি গ্রামার ফলো করছেন। তাহলে এই যে ইফের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে মাইট হ্যাভ, কুড হ্যাভ, তারপরে ভার্ব থ্রি আছে। আচ্ছা, the whole swim less than 10 hours and 15 minutes, creating a new world record from both sides. এইটা যদি উনি করতেন তাহলে 2 এন্ডেই তখন একটা নিউ রেকর্ড তৈরি করতেন, মানে আসা এবং যাওয়া 2 রাস্তায়, যেটা আগে কারো ছিল না সম্ভবত ওই সময়, মানে যে কোনো এক এন্ডে কেউ রেকর্ড মানে ধরে রাখতো আর কি। আচ্ছা, লাস্ট এফোর্ট আফটার দ্য ফিট, আই রিয়েলি গট মাই টিথ ইনটু স্ট্রোক। এইটা আরেকটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, যে নামে ডাকো, এটা পরীক্ষা আসার মতো লিখে রেখো। ইডিয়মস, গট সামওয়ানস টিথ ইনটু স্ট্রোক মানে হচ্ছে দাঁতে দাঁত কামড়ায় লাগা। দেখবা স্কুলে যখন দৌড় প্রতিযোগিতা তো পোলাপান মুখের রুমাল নিয়ে দৌড়াইতো কামড় দিয়ে, যাতে শক্তিটা থাকে। আই ওয়াজ স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট, আমি চিপতেছিলাম আমার বডির, যে মামা লাস্ট এনার্জি টুক দে আমারে প্লিজ, আই কুড গেট আউট অফ ইট। অ্যান্ড এজ অন এজ, ইঞ্চ বাই ইঞ্চ, একটু একটু করে আগাচ্ছিলাম। দ্য পিপল ইন দ্য মোটর বোট ওয়ার চিয়ারিং মি, মোটর বোটের লোকজন সবাই আমার চিয়ার করতেছিল, তার মানে কিছু একটা ঘটতেছে। আই স দ্য ফ্ল্যাশ অ্যান্ড ক্যান্ট শোর অ্যান্ড ভেরি ক্লিয়ারলি, আমি আলোর ঝলকানি দেখতে পাচ্ছিলাম। I realized that I was close. আমি বুঝতে পারলাম যে আমি খুব কাছাকাছি চলে আসছি। I could see the record like the proverbial carrot. এই লাইনটা বুঝছো কিনা? proverbial carrot লিখে গুগলে সার্চ করবা, তোমার একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে একটা খরগোশের গল্প, যেটা তোমরা ছোটবেলায় পড়ছো। এই ধরো এই ভদ্রলোক একটা খরগোশ, ঠিক আছে, আমি জানি যেটা ভালো খরগোশ হয়েছে, সুন্দর হয়েছে বলবা, নাহলে কিন্তু ঝামেলা আছে। এই খরগোশের গলায় একবার একটা গাজর ঝুলাই দিছে, কারণ খরগোশ যেন দৌড়ায়, খরগোশ তো দৌড়ায় না, বুঝছো না, কচ্ছপের সাথে হাইরা যায়। তো এটা একটা রিভার্স গল্প আছে যে খরগোশের গলায় একটা গাজর ঝুলাই দিছে, ঝুলাই বলছে এটা গাজর, হ্যাঁ, বলছে তুই দৌড়া। তো
তো খরগোশটা ঝুলাই দিলে কি হয়েছে, 1 ফিট দূরে ঝুলাই দিছে, আর খরগোশ দৌড়াচ্ছে যে গাজরটা ধরতে, কিন্তু অ্যাকচুয়ালি কি সে ধরতে পারতেছে? সে যতই দৌড়াচ্ছে গাজর তার 1 ফিট সামনেই থাকতেছে, ও যতই যাচ্ছে গাজর 1 ফিট সামনে যাচ্ছে। তো গাজরটা ধরার জন্য সে দৌড়াবে, এইটা করে যদি খরগোশে জিতানো যায় কচ্ছপের সাথে রেসে, এইটা হচ্ছে প্রোভার্বিয়াল ক্যারট। প্রোভার্ব মানে তো বুঝো, গল্প গাথা, সেই ক্যারটের মতো যে মূলা, বাংলায় ভালো বুঝবা যে মূলা ঝুলানো এটা ভালো বুঝবা তোমরা, ভালো ওয়ার্ড মনে আসছে, মূলা ঝোলানো। হ্যাঁ, যেমন মূলা ঝুলাইছে, যে মামা দৌড়া তুই দৌড়া, তো ওর কাছে এই রেকর্ডটাকে মনে হয়েছে এটা একটা প্রোভার্বিয়াল ক্যারট, যে আমার মূলা ঝুলাইছে, যে আমি এখন আরেকটু গেলে রেকর্ড করতে পারবো, তাই দৌড়া এবার। ড্যাংলিং বিফোর মাই সোল অ্যান্ড আইস, এই যে খরগোশের যেরকম লাল লাল চোখের সামনে গাজর ঝুলতেছিল, ওরও ফুলে ওঠা চোখ, মানে সাঁতরাইতে সাঁতরাইতে ডোনা পানি, চোখের অবস্থা খারাপ, ওর মনে হচ্ছিল যে এই যে সামনেই আরেকটু সাঁতরাই, আরেকটু সাঁতরাই, আরেকটু সাঁতরাই, ঠিক আছে। আসো, আই কেপ্ট পুলিং অন মাইসেলফ অন, আমি আমার নিজেকে সাঁতরাচ্ছি না। কিপের পরে ভার্ব আইনজি বসে, লিটল মোর, জাস্ট আ লিটল মোর, দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, দেন আই ফেল্ট রক শার্প অ্যান্ড ক্র্যাগি, আমি আস্তে আস্তে পাথরের ছোঁয়া পেলাম, আর তীরে তো পাথর থাকে, ভেরি শার্প, খুবই ধারালো, ক্র্যাগি, খড়খড়ে। দেন দ্য বিগ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, আস্তে আস্তে বড় বড় পাথর চলে আসলো, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, দ্য শোর ইট ওয়াজ, এই সেই তীর আমি খুঁজে পেলাম। দ্য টাইম 4:35 AM, কোথায়? এই যে শুরুতে, দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 PM, মনে আছে? এই সেই টাইম, এই যে 22 সেপ্টেম্বরে সে 21 তারিখে শুরু করছে, 22 তারিখ ভোর 4টা হয়ে গেছে, সে ফাইনালি সেখানে পৌঁছাইতে পারছে। আই হ্যাড ব্রোকেন দ্য রেকর্ড বাই 15 মিনিটস, এক সাইডে, আই থ্যাংক গড ফর ফুলফিলিং মাই লাইফস অ্যাম্বিশন, দেন আই রিমেম্বার মাই প্যারেন্টস, আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, দেন আমি আমার বাবা মাকে মনে করলাম, স্মরণ করলাম, অ্যান্ড ফাইনালি, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, আমার কাছে মনে হইলো যে আমি আমার দেশকে আবারও লজ্জায় ফেলি নাই, গর্বিত করছি। হ্যাঁ, তাহলে এইটাই ছিল আমাদের টাইটেল লাইন, মনে আছে আমাদের? এই সেই টাইটেল লাইন, আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, এই শেষ দিয়েই উনি শুরু করছেন, আবার শুরু দিয়ে শেষ করছেন, অসাধারণভাবে লিখছেন। এটা তার নিজের বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ঠিক আছে, যেটা তিনি নিজেই লেখার চেষ্টা করছেন। সো দ্যাটস দ্য স্টোরি, খুবই অ্যামেজিং একটা স্টোরি, খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্টোরিজ তোমাদের বইয়ে যেই কটা আছে। হ্যাঁ, সো যেটা করবো আমরা, বাদ বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তার উপরে তো আলাদা ক্লাস হবেই, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমরা এগুলো আবার সলভ ক্লাস নিব, পারবা এগুলো হিসাবে থাকবে, নিজে একটু করো, লেটস সি কি হয়। খুব বেশি দেই নাই, কুড নট দিয়ে যদি শুরু আছে, কুড উড মাইট প্লাস ভার্ব ওয়ানই দিতে হবে, বা মডেল প্লাস ভার্ব ওয়ান দিয়ে তোমাকে করতে হবে এই পাশ, চেষ্টা করে পারো কি না। আর তো প্যাসেজ যখন সামারি যখন লিখবা প্যারাফ্রেজ করবা, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই, ঠিক আছে। সো এই ছিল আজকের ক্লাস, আশা করি কাজে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।